আগের দিন কেউ যেন বলছিলেন যে মূলের ধারণাটা, ওই জন্য আমি আজকে মূলের ধারণাটা একবার করাচ্ছি আর কিছু ম্যাথ। প্রথমে কি আছে, এক মোল বলতে কি বলছো? মোলের ধারণা তো আগে মোলটাই জানবো। কি মোলটা কিন্তু আগে ক্লাসে বলেছি যে মোলটা কি। মোলটা কি বলুন তো, আগে ক্লাসে বলেছি। কোন রাসায়নিক পদার্থের যে পরিমাণের মধ্যে অণু বা পরমাণু বা আয়ন থাকে তাকে ওই পদার্থের এক মল বলা হয়। ওটা তো লেখা আছে ওখানে, আগে ক্লাসে বলেছি মোলটা কি। মোলটা হচ্ছে কোনো পদার্থের পরিমাপ, ঠিক আছে? কোনো একটা যে কোনো পদার্থের পরিমাপ, আমরা যেরকম আগে ক্লাসে বলেছিলাম না, যে কোনো পদার্থ আমরা যেরকম পরিমাপ করি কি 1 লিটার 1 কেজি, ঠিক আছে, বা 1 গ্রাম বা 1 গ্যালন, এগুলো যে ব্যবহার করি এককগুলো, সেরকম ভাবে মোলটাও একটা একক। মোলটা কি একটা পরিমাপের একক। তাহলে যে কোনো পদার্থের পরিমাপের ক্ষেত্রে কিন্তু আমরা মোল ব্যবহার করতে পারি। আর মোলটা কি না, মোলটা হচ্ছে একটা এমন একটা একক যেটা হচ্ছে একটা নির্দিষ্ট মান আছে। অর্থাৎ এই যে মোল, এটা হচ্ছে কি না 6.023 × 10⁻23 এত সংখ্যক যদি কোনো অণু বা পরমাণু বা আয়ন যদি কোনো পরমাণুর মধ্যে থাকে বা কোনো পদার্থের মধ্যে থাকে, সেই সংখ্যাটাকেই বলবো এক মোল। বোঝা গেছে? কোনো পদার্থের মধ্যে যদি 6.023 × 10⁻23 সংখ্যক অণু বা পরমাণু বা আয়ন বা ওই পদার্থ সৃষ্টিকারী কোনো কণা দিয়ে গঠিত হয়, তাহলে ওই সংখ্যক অণু বা আয়ন বা ওই কণাকে বলবো কি আমরা এক মোল। যদি আমাকে জিজ্ঞেস করে যে এক মোল ভাত আছে, তার মানে আমি কটা ভাত বুঝবো না 6.023 × 10⁻23 এতগুলো ভাত। বোঝা গেছে? যদি বলে আমাকে এক মোল জল আছে, তার মানে জলের যে অণু, জল তো যে কোনো অণু পরমাণু বা যে কোনো দিয়ে গঠিত, জলের যে অণুগুলো আছে কত সংখ্যক না 6.023 × 10⁻23 এত সংখ্যক জলের অণু ওর মধ্যে আছে। অর্থাৎ এক মোল জলের মধ্যে এত সংখ্যক জলের অণু আছে। বোঝা গেছে? তাহলে কি বলবো এক মোল না কোনো রাসায়নিক পদার্থের যে পরিমাণের মধ্যে, অর্থাৎ কোনো রাসায়নিক যে কোনো রাসায়নিক পদার্থ দিতে পারি আমি, কোনো রাসায়নিক পদার্থের যে কোনো পরিমাণের মধ্যে যদি 6.023 × 10⁻23 এতগুলো অণু পরমাণু বা আয়ন বা ওই পদার্থ সৃষ্টিকারী কোনো কণা দিয়ে গঠিত হয় বা আয়ন থাকে, তাকে বলবো ওই পদার্থের এক মোল। বোঝা গেছে? ক্লিয়ার। আচ্ছা, এখানে অনেকগুলো হচ্ছে এসআই পদ্ধতিতে মৌলিক বা মূল একক দেওয়া আছে। আচ্ছা, মূল একক বলতে কি বললাম জানা আছে কি? বললাম তো মোলটা একটা একক, কিন্তু এককটা কি সেটা তো পরের কথা। একক আবার দু রকমের হয়, একটা হচ্ছে মূল একক বা মৌলিক একক, আর একটা হচ্ছে লব্ধ একক। নামগুলো শোনা আছে? মৌলিক একক আর লব্ধ একক। মৌলিক একক কোনগুলো না যে এককগুলো নিজে নিজের সৃষ্টি হয়, অর্থাৎ অন্য কোনো একক ছাড়াই সেই এককগুলো সৃষ্টি করা যায়, বা অন্য কোনো রাশির বা অন্য কোনো মৌলের একক ছাড়া যেসব এককগুলো নিজেরাই তৈরি হয়, সেই সব এককগুলোকে কি বলবো আমরা মৌলিক একক। অর্থাৎ মৌলিক মানে কি নিজস্ব, অর্থাৎ অন্য কোনো একক ছাড়া যেসব মৌলের এককগুলো নিজেরাই গঠিত হয় তাকেই বলবো কি না মৌলিক একক। বোঝা গেছে? যেমন যদি আমি বলি সময়, সময় হচ্ছে এমন একটা রাশি যে অন্য কোনো রাশির একক নিয়েও গঠিত হবে না। সময়ের একক সব সময়ের জন্য সেকেন্ড। দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে এমন একটা রাশি যা হচ্ছে অন্য কোনো রাশির বা মৌল বা যৌগ কোনো কারোর একক নিয়ে ও গঠিত হয় না, ও তার নির্দিষ্ট একক। একটা হচ্ছে এসআইতে হবে মিটার আর সিজিএস হবে সেন্টিমিটার। বোঝা গেছে? এরকম ভাবে 7টা পদার্থ আছে বা 7টা মৌল আছে যাদের রাশিগুলো হচ্ছে মৌলিক রাশি বা এককগুলো হচ্ছে মৌলিক একক। এই 7টা পদার্থ এমন আছে যাদের হচ্ছে কি না এককগুলো মৌলিক বা নিজস্ব। এরপরে যতগুলো যা আছে যেমন আয়তন,
আয়তন আছে, তারপর হচ্ছে ত্বরণ আছে, বেগ আছে, এই যে রাশিগুলো বা পদার্থগুলো আছে এগুলো কি না এই মূল এককের সাহায্যে গঠিত হয়। তাহলে লব্ধ একক কোনগুলো বললাম না, যে এককগুলো মূল একক নিয়ে গঠিত হয়, মূল একক ছাড়া গঠিত হতে পারে না, সেই এককগুলোকে কি বলবো? লব্ধ একক। বোঝা গেছে? লব্ধ একক প্রচুর আছে, মৌলিক একক কিন্তু দিয়ে থাকে। যে পৃথিবীতে কি বললাম, যে এককগুলো মূল একক দ্বারা গঠিত বা মূল একক নিয়ে গঠিত, সেই সব এককগুলোকে কি বলবো? লব্ধ একক। আর মৌলিক একক হলো যেগুলো নিজেরাই গঠিত হয়, অর্থাৎ অন্য কোনো একক ছাড়া যেগুলো হচ্ছে নিজেরাই গঠিত হতে পারে সেগুলোকে বলা হয় মূল একক। এই সাতটা মৌলিক এককগুলো কি কি না, একই হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যটা হচ্ছে মৌলিক একক। তারপর হচ্ছে ভর, তারপর কি বললাম? দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ, এই যে আমরা আগের দিন পড়েছিলাম না তড়িৎ প্রবাহ, সেটাও কিন্তু একটা মৌলিক একক। তারপর হচ্ছে তাপমাত্রা, তারপর হচ্ছে বস্তুর পরিমাণ যেটা পড়ছি মোল, এটাও একটা মৌলিক একক। আর হচ্ছে দীপ্তিমান প্রাবল্য বা এটাকে বলা হয় দীপন প্রাবল্য, এটা পরে গিয়ে পড়বো, ঠিক আছে? এই দীপন প্রাবল্যটা পরে পড়বো, কিন্তু এটাও একটা মৌলিক একক। এইবার এই যে মৌলিক এককগুলোর এসআই আর সিজেস পদ্ধতিতে কি কি একক হতে পারে, যেরকম দৈর্ঘ্যের একক কি জানি আমরা? এসআই তে মিটার, আর সিজেস কি জানি? সেন্টিমিটার। ভরের একক কি জানি? এসআই তে কিলোগ্রাম আর সিজিএস এ গ্রাম। সেম ভাবে সময় কিন্তু দুটোর ক্ষেত্রেই সমান, দুটোর ক্ষেত্রেই সমান। তড়িৎ প্রবাহ একই, এসআই তে অ্যাম্পিয়ার, সিজিএস এ স্ট্যাট অ্যাম্পিয়ার। তাপমাত্রা এসআই তে কেলভিন আর সিজিএস এ সেলসিয়াস বা ফারেনহাইট। বস্তু পরিমাণ মোল, এটা কিন্তু দুটোর ক্ষেত্রেই একই। দীপন প্রাবল্যও একই, ক্যান্ডেলা। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে কি এই মোলের ধারণা পড়তে গেলে আমাকে পড়তে হবে কি যে অ্যাভোগাড্রো যে সূত্রটা বা অ্যাভোগাড্রো যে প্রকল্পটা, সেটা কি জানা আছে কারো? অ্যাভোগাড্রো প্রকল্পটা কি? নির্দিষ্ট উষ্ণতায় ও স্থির চাপে সমায়তন সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু থাকবে। আচ্ছা, অ্যাভোগাড্রো বলতে চাইছে কি না, যদি আমি উষ্ণতা স্থির রাখি আর কি স্থির রাখবো? চাপ। অর্থাৎ কোনো গ্যাসকে যদি আমি তার মধ্যে উষ্ণতা বা তাপমাত্রা যদি না বাড়াই, তার উষ্ণতা যদি স্থির রাখি এবং তাকে যদি কোনো প্রেসারের মধ্যে না রাখি, অর্থাৎ চাপের মধ্যে যদি না রাখি, তাহলে সম আয়তন সকল গ্যাসের মধ্যে, অর্থাৎ 1 লিটার গ্যাসের মধ্যে যত যত সংখ্যক অণু থাকবে, ঠিক আছে, মানে প্রত্যেকটা 1 লিটার গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু থাকবে। অর্থাৎ সম আয়তন সবগুলো গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু থাকবে। সে হাইড্রোজেন গ্যাস হতে পারে, নাইট্রোজেন গ্যাস হতে পারে, ক্লোরিন গ্যাস হতে পারে, ফ্লোরিন গ্যাস হতে পারে, যাই গ্যাস হোক না কেন, ঠিক আছে? সমস্ত গ্যাস যদি আমি 1 লিটার করে নিই, অর্থাৎ 1 লিটার যদি অক্সিজেন নিই বা 1 লিটার হাইড্রোজেন গ্যাস নিই, সব গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু থাকবে। বোঝা গেছে? যে স্থির উষ্ণতায় ও চাপে, অর্থাৎ তার চাপ আর উষ্ণতা আমি কিন্তু একই রেখেছি, বাড়াইনি কমাইনি, তাহলে সমস্ত গ্যাসের মধ্যে অর্থাৎ সম আয়তন মানে আমি যত নেব 1 লিটার নেব। যদি আমি অক্সিজেন গ্যাস নিই তাহলে কি নেব? 1 লিটার অক্সিজেন নেব। যদি আমি হাইড্রোজেন গ্যাস নিই 1 লিটার নেব। যদি আমি এলপিজি যেটা রান্না হয় এই এলপিজি গ্যাস যেটা নেব, ওটাও যদি আমি 1 লিটার নিই, তাহলে সমস্ত 1 লিটার গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু থাকবে। এই অণুর মানটা উনি পরীক্ষা করে দিয়েছিলেন কত না, এই যে আমরা বলছিলাম না আগে যে 1 মোল, এইটা হচ্ছে সেই অণুর সংখ্যা 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23। এই এত সংখ্যক অণু থাকবে সকল গ্যাসের মধ্যে, অর্থাৎ সম আয়তন সকল গ্যাসের মধ্যে এত সংখ্যক অণু থাকবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। এবার হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যাটা কি করে আবিষ্কার হলো সেটা একটু দেখে নিই। অ্যাভোগাড্রো সংখ্যাটা আবিষ্কার হয়েছে কি না, একটা 12 গ্রাম ওজনের, 12 গ্রাম ভরের কার্বন 12, অর্থাৎ কার্বনের যে আইসোটোপ গুলো আছে, আইসোটোপটা আবার কি না, আইসোটোপটা জানেন কেউ আইসোটোপ কি? আইসোটোপ বা সমস্থানিক, আইসোটোপ হচ্ছে মানে একই মানে পরমাণুটা দুটো পরমাণুর মধ্যে সমতা রয়েছে। সমতা রয়েছে, ঠিক আছে, কিন্তু কিসের সমতা? একটা পরমাণুর মধ্যে 3 রকম থাকে, না ভর সংখ্যা আলাদা, ঠিক বলেছেন, পরমাণু সংখ্যা এক কিন্তু ভর সংখ্যা আলাদা, ঠিক আছে? তাহলে দুইটা বা তিনটে পরমাণু যদি পরস্পরের আইসোটোপ হতে হয় কি হতে হবে? তাদের মধ্যে ভর সংখ্যাটা আলাদা হবে, কিন্তু তাদের মধ্যে যে পরমাণু থাকে পরমাণু সংখ্যাটা একই হয়।
একেই বলা হয় আইসোটোপ। এবার বিভিন্ন মৌলের বিভিন্ন রকমের আইসোটোপ আছে, যেরকম হাইড্রোজেনের 3টে আইসোটোপ আছে, ঠিক আছে, ডয়টেরিয়াম, তারপর ট্রাইটিয়াম, আর হচ্ছে ভারী জল যেটাকে বলা হয়। সেরকম ভাবে প্রত্যেকটা পরমাণুর কম বেশি 2, 3, 1টা করে আইসোটোপ আছে। সেরকম ভাবে কার্বনেরও একটা আইসোটোপ আছে, তার নাম কি দিল, যে কার্বন 12, C12 একটা আইসোটোপ। কার্বনের একটা আইসোটোপ কি না C12। এই যে C12 যে আইসোটোপ পরমাণুটা, তার 12 গ্রাম, সেই মানে এই যে পরমাণুটার এর 12 গ্রামের মধ্যে যতগুলো পরমাণু আছে, অর্থাৎ 12 গ্রাম C12 পরমাণুর মধ্যে যতগুলো পরমাণু আছে তার সংখ্যাটা কত না 6.023 ইনটু 10⁻23। এটা পরীক্ষার সাহায্যে বের করা হয়েছিল। তারপর থেকে অ্যাভোগাড্রো এই সংখ্যাটিকে বলেন যে এই সংখ্যক অণু সম আয়তন সবার মধ্যে বর্তমান, অর্থাৎ সম আয়তন সকল গ্যাসের মধ্যে এই সংখ্যক অণু থাকে। তখন থেকেই এই সংখ্যাটাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। বোঝা গেছে কি করে আসলো না 12 গ্রাম কার্বন 12 পরমাণুর মধ্যে পরীক্ষা করে দেখেছেন যে ওর মধ্যে এত সংখ্যক মানে এত 6.023 এত সংখ্যক পরমাণু আছে, অর্থাৎ ওই পরমাণুর মধ্যে এতগুলো পরমাণু আছে। তখন থেকে অ্যাভোগাড্রো এই সংখ্যাটাকে বললেন কি না সম আয়তন সকল গ্যাসের মধ্যেও এই সংখ্যক অণু পরমাণু বা আয়ন আছে। তখন থেকে এই সংখ্যাটাকে বলা হয় কি না অ্যাভোগাড্রো সংখ্যা। বোঝা গেছে? হ্যাঁ স্যার। এবার অ্যাভোগাড্রো ধ্রুবকটা কি না এই অ্যাভোগাড্রো সংখ্যার সঙ্গে যদি আমাদের চিহ্ন যোগ করে দিই, অর্থাৎ মোল ইনভার্স, এই চিহ্নটা যোগ করলে যেটা পাবো সেটাকে বলা হয় অ্যাভোগাড্রো ধ্রুবক, যেটাকে আমরা n ইনটু a দিয়ে লিখি। তাহলে এই সংখ্যার সঙ্গে আমরা যদি একটা চিহ্ন যোগ করে দিই, অর্থাৎ মোল ইনভার্স যদি আমরা যোগ করে দিই, যেটা পাবো সেটাই হচ্ছে আমার অ্যাভোগাড্রো ধ্রুবক। এবার আসবো কি না পারমাণবিক ভর এককটা কি, অর্থাৎ কোন পরমাণুর ভর বলতে কি বলছি। পারমাণবিক ভর মানে পরমাণুর ভর, ঠিক আছে। কি বলেছে না একটা কার্বন পরমাণুর ভর, অর্থাৎ একটা কার্বন পরমাণুর যে ভর হয়, তাহলে আমি কি বললাম যে একটা কার্বন পরমাণু, অর্থাৎ কার্বন পরমাণু যে আইসোটোপটা আছে, কার্বনের যে আইসোটোপ কার্বন পরমাণুটা আছে, সেই কার্বন 12 পরমাণুর যে ভর, তার ভরের 1/12 অংশ, অর্থাৎ এর ভরকে আমি যদি 12 ভাগ করি, এর ভর ধরুন আমার 12 হলো, এই ভরটাকে আমি 12 ভাগ করলে কত হবে 1 করে পড়বে তো। এর এই যে কার্বন পরমাণু এর ভর যদি আমার 12 গ্রাম হয়, তাহলে তার 12 অংশ মানে কি একটা কত অংশ করে হবে 1 করে হবে তো। এই যে 1/12 অংশটাকে বলা হয় কি না পারমাণবিক ভর একক। বোঝা গেছে? কি বললাম একটা কার্বন 12 পরমাণুর, একটা কার্বন 12 পরমাণুর যে প্রকৃত ভরটা, তার 1/12 অংশকে, তার 1/12 অংশকে বলা হয় কি না পারমাণবিক ভর একক। সাপোজ আমার হলো কার্বন পরমাণু, কার্বন 12 যে পরমাণুটা আছে তার ভর যদি আমার 24 হয়, তার ভর যদি আমার প্রকৃত ভর যদি আমার 24 হয়, তার 1/12 অংশ মানে কত হবে 11টা অংশ, 1/12 অংশ মানে কত 12 দিয়ে 24 তাহলে 2 গ্রাম করে, তাহলে 1/12 মানে 2 গ্রাম, তাহলে প্রত্যেকটা কত করে 2 গ্রাম করে। এই 2 গ্রামটাকে বলবো কি না পারমাণবিক ভর একক। বোঝা গেছে? আচ্ছা, এবার হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর কি আর আপেক্ষিক আণবিক ভরটা কি। তাহলে এই যে পারমাণবিক ভরটা লিখলাম, এই যে পারমাণবিক ভরটা লিখলাম, তার মানে কি যে কোন পরমাণু একটা কার্বন 12 পরমাণুর 1/12 অংশ তুলনায় যতগুণ ভারী। ধরো কোন একটা পরমাণু আছে, ধরো আমি একটা যে কোনো একটা পরমাণু নিলাম, ধরো এটা একটা পরমাণু, এইটা পেনটা একটা পরমাণু, ঠিক আছে। এই পরমাণুটা কার্বন 12 পরমাণুর 1/12 অংশের তুলনায় যতগুণ ভারী। বোঝা গেছে? এই পেনটা কার্বন 12 যে পরমাণুটা ছিল, কার্বন 12 পরমাণুর 1/12 অংশের তুলনায় যতগুণ ভারী, তাকে বলছি কি এক বা আপেক্ষিক পারমাণবিক ভর। বোঝা গেছে? ধরো এই পেনটার ওজন আমার 4, এই পেনটার ওজন হচ্ছে বা ভর হচ্ছে আমার 4 গ্রাম, ঠিক আছে। এই পেনটার ভর হচ্ছে আমার 4 গ্রাম, আর কার্বন 12 পরমাণুর 1/12 অংশটা কত বেরিয়েছিল 2 গ্রাম।
তাহলে 2 গ্রামের থেকে এটা কত গ্রাম? 4 গ্রাম, তাহলে কত গ্রাম বেশি? 2 গ্রাম বেশি। তাহলে এই 2 গ্রাম যে বেশি, যত গুণ ভারী, সেই তাকে বলবো কি না পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর। বোঝা গেছে? স্যার C12 যেটা পরমাণুটা রয়েছে এটা কি কার্বনের কোনো আইসোটোপ? হ্যাঁ, কার্বনের আইসোটোপ দিয়ে বলছি C12। কার্বনের যে আইসোটোপটা তাকেই বলছি C12 পরমাণু। বোঝা গেছে? এই C12 যে পরমাণুটা, তার যে ভর, তার ভরের 1/12 অংশকে বলছি কি পারমাণবিক ভর একক। আর ওই কার্বন পরমাণুর যে 1/12 অংশের ভরের তুলনায় কোন পরমাণু যত গুণ ভারী, কার্বন 12 পরমাণুর 1/12 অংশের তুলনায় কোন পরমাণু যত গুণ ভারী, তাকেই বলছি কি আমি আপেক্ষিক পারমাণবিক ভর। বোঝা গেছে? কিছু নেই, একটু শুধু মাথা ধরে নিতে পারলেই হয়ে যাবে। হ্যাঁ, যে এটা অণুর ক্ষেত্রেও স্যার তাই হবে, অণুর ক্ষেত্রেও তাই হবে, আপেক্ষিক আণবিক ভর। যদি কোনো একটা অণু ওই কার্বন পরমাণুর 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী হবে, তাকেই বলবো আপেক্ষিক আণবিক ভর। পারমাণবিক ভর, এটা আণবিক ভর। বোঝা গেছে? আচ্ছা, এবার হচ্ছে কি মোলার আয়তন কি আর হচ্ছে মোলার ভর কি। মোলার আয়তনটা কি না কোনো নির্দিষ্ট উষ্ণতা ও চাপে যে কোনো পদার্থের 1 মোল বা 1 গ্রাম অণুর আয়তনটাকে কি বলবো? কি বললাম? নির্দিষ্ট উষ্ণতা ও চাপে, নির্দিষ্ট উষ্ণতা ও চাপে যে কোনো পদার্থের এই যে 1 মোল পরিমাণের মধ্যে যতটা তার আয়তন হয়। তার মানে 1 মোল যদি কোনো একটা পদার্থ থাকে, সে যতটা জায়গা দখল করে থাকবে সেটাই হচ্ছে তার মোলার আয়তন, বা সে যতটা আয়তন দখল করে থাকবে সেটাই হচ্ছে তার মোলার আয়তন। অর্থাৎ কোনো পদার্থ বা কোনো 1 মোল পরিমাণ পদার্থ যতটা পরিমাণ আয়তন দখল করে থাকবে তাকেই বলছি কি মোলার আয়তন। বোঝা গেছে? এবার একটা পড়ে যে এসটিপি তে কোনো পদার্থের বা কোনো গ্যাসের মোলার আয়তনটা কত। এসটিপি মানে কি? আচ্ছা, এসটিপি আর এনটিপি এটা দু রকমের হয়। এসটিপি টা কি না এস ফর স্ট্যান্ডার্ড, এস ফর স্ট্যান্ডার্ড মানে প্রমাণ, আর টি ফর টেম্পারেচার, আর টি ফর প্রেসার। স্ট্যান্ডার্ড, টেম্পারেচার, প্রেসার অর্থাৎ প্রমাণ, উষ্ণতা এবং চাপে। বোঝা গেছে? এসটিপিটা কি প্রমাণ, উষ্ণতা এবং চাপে যে কোনো গ্যাসের মোলার আয়তন কত হয় 22.4 লিটার। 22.4 লিটার। এটা কিন্তু পরীক্ষায় শর্ট কোশ্চেন দিয়ে থাকে যে এসটিপি তে যে কোনো গ্যাসের মোলার আয়তনটা কত। এসটিপি তে যে কোনো গ্যাসের মোলার আয়তন কত না 22.4 লিটার। এনটিপি তে সেটা আলাদা হয়ে যায়। এনটিপি মানে কি ন্যাচারাল টেম্পারেচার এন্ড প্রেসার। ন্যাচারাল মানে কি স্বাভাবিক উষ্ণতা এবং চাপে। একটা হচ্ছে প্রমাণ উষ্ণতা চাপ, আর একটা হচ্ছে স্বাভাবিক উষ্ণতা চাপ। বোঝা গেছে? এনটিপি তে কিন্তু ওই আয়তনটা বিভিন্ন রকম হতে পারে, কিন্তু এসটিপি তে এটা নির্দিষ্ট 22.4 লিটার। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে কি মোলার ভর কাকে বলবো? মোলার ভর কাকে বলবো না 1 মোল কোন বস্তুর ভর কি সেটাই বলবো তার মোলার ভর। মানে 1 মোল পরিমাণে একটা কোনো পদার্থ আছে, কোনো একটা পদার্থ যদি 1 মোল, তার যে ভর হবে সেই ভরটাকে বলবো কি মোলার ভর। বোঝা গেছে? আচ্ছা, এবার পরে এসে দেখুন যে কয়েকটি মৌলের আপেক্ষিক পারমাণবিক ভরের লিস্ট দেওয়া আছে। এই যে দুটো ছক আছে, এই দুটো ছকের লিস্টটা সবাইকে একটু মুখস্থ করতে হবে, কারণ এই মৌলের ধারণা ও রসায়নের যে গণিত আছে না, এই দুটো মডিউল থেকে বা এই মডিউলে দুটো চ্যাপ্টার আছে, রসায়নের রসায়নের অঙ্ক আর মৌলের ধারণা, এখান থেকে একটা করে বা দুটো করে গণিত করতে দেয়। এই গণিতগুলো করার জন্য কিন্তু এই দুটো ছক মুখস্থ করতে হবে। অর্থাৎ এই যে পরমাণুগুলো আছে বা মৌল বা যৌগগুলো আছে, এদের পারমাণবিক ভর, মোলার ভর, আণবিক ভর, এইগুলো মুখস্থ করতে হবে। এইগুলো দিয়েই গণিত করতে দেয়। অনেক সময় দিয়ে দেয়, অনেক সময় কোশ্চেনে দিয়ে দেয় যে ধরো কোনো একটা গণিত করতে দিল, তো তার পাশে এরকম একটা ব্র্যাকেট দিয়ে দিয়ে দেবে যে এই মৌলের পারমাণবিক ভর এত, এই মৌলের আণবিক ভর এত। অনেক সময় দিয়ে দেয়, অনেক সময় দেয় না। যখন দেয় না তখন সমস্যায় পড়তে হয়। এই জন্য এটা মুখস্থ করতে হয়। যেরকম হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর কত না 1। ঠিক আছে?
কার্বনের কত না কার্বনের 12, নাইট্রোজেনের 14, অক্সিজেনের 16, সোডিয়ামের 23, ফসফরাসের 31, সালফারের কত 32.1 বা 1, ক্লোরিনের কত 35.5, পটাশিয়ামের কত 39.1, আয়রনের কত না 55.9। এই কটা মুখস্থ করে রাখুন। এর বাইরে যদি কোনো দেয় তাহলে ওরা ওখানে দিয়ে দেবে, ব্র্যাকেট দিয়ে দেবে যে এই মৌলের পারমাণবিক বা আপেক্ষিক পারমাণবিক ভর এত। ঠিক আছে, এই কটা মুখস্থ করতে হবে। তারপর নিচে আছে দেখুন কয়েকটি বস্তুর আণবিক ভর ও মোলার ভর, এটাও একই রকম। প্রথমটা পারমাণবিক ভর মানে কি কোন পরমাণুর ভর, আর এটা আণবিক ভর মানে হচ্ছে অণুর ভর। আচ্ছা পরমাণু আর অণুর মধ্যে কি মানে পরমাণু আর অণুটা কি জানা আছে কি, যে পরমাণু কোনটা অণু কোনটা? পরমাণু হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম কণা, হ্যাঁ কতগুলো পরমাণু নিয়ে অণু গঠিত। একদম। তাহলে পরমাণুটা হচ্ছে কোন একটা পদার্থের সব থেকে ক্ষুদ্রতম কণা, অর্থাৎ যাকে আর ভাঙা যায় না, এমন একটা কণা যাকে আর ভাঙা যায় না, সেটাকেই বলা হয় কি না পরমাণু। আর অণুটা কি না সবগুলো পরমাণু নিয়ে গঠিত যেটা, সেটাই হচ্ছে অণু। বোঝা গেছে তো? তাহলে এবার হচ্ছে কয়েকটি বস্তুর আণবিক ভর অর্থাৎ অণুর ভর। অক্সিজেনটা বলেছিলাম কি অক্সিজেনের পারমাণবিক ভর কত 16। এবার অক্সিজেন যখন অণুরূপে থাকে তখন হচ্ছে অক্সিজেন O2 থাকে, আমরা প্রথমে লিখি না O2, অর্থাৎ অক্সিজেনটা হচ্ছে অণুরূপে O2 হিসেবে থাকে। তখন তাহলে আণবিক ভর কত হবে? তাহলে O2 এর মধ্যে কটা পরমাণু আছে? O2 এর মধ্যে কটা পরমাণু আছে? দুটো পরমাণু আছে, 16 দুগুণে 32। তাহলে দুটো পরমাণু আছে, তাহলে একটা পরমাণুর ভর যদি 16 হয়, দুটোর কত হবে 16 দিয়ে 32, তাই O2 এর ক্ষেত্রে 32, এর আণবিক ভরও 32, মোলার ভরও 32। বোঝা গেছে? তারপর আছে কি ফসফরাস। ফসফরাসের কত? ফসফরাসের দেখুন 31। 31। তখন যখন P4 অর্থাৎ 4টে ফসফরাস, অর্থাৎ 4 গুণ 31 যদি করি আমি 124। 124। P4 অর্থাৎ ফসফরাসের আণবিক ভর কত না 124, আর মোলার ভরটাও 124। তারপর হচ্ছে সালফার। সালফার 8, সালফারের একটা কত, সালফারের একটা হচ্ছে 32.1। 32.1। তাহলে 8টা যখন গুণ করব তখন কত হবে আমার 256.8। ঠিক আছে, তারপরে হচ্ছে জল। জলেরটা কি হাইড্রোজেন 14। না, হাইড্রোজেন 14 না, হাইড্রোজেন 1। হাইড্রোজেন 1। হাইড্রোজেন 1 করে 2 আছে, দুটো আছে, তারপরে কি 2 একে 2 প্লাস আর অক্সিজেন 16। অক্সিজেনের কত 16, 16 আর 2 18। তাহলে জলের ক্ষেত্রে কত হবে আণবিক ভর 18। তারপর হচ্ছে অ্যামোনিয়া NH3। অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেন কত 14, আর হাইড্রোজেন 1 করে 3টে আছে, অর্থাৎ 3 একে 3 আর 14, 14 আর 3 17। 17। তাহলে অ্যামোনিয়া 17। তারপর হচ্ছে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। HCl এর হাইড্রোজেন 1 আর ক্লোরিন আছে। ক্লোরিন 35.5। 35.5, তাহলে 35.5 প্লাস 35.5 হবে। 35.5। তারপর হচ্ছে CH2Cl2 অর্থাৎ হচ্ছে ডাইক্লোরো ইথেন, ডাইক্লোরো ডাইইথেন। ঠিক আছে, এটা কি কার্বন 12। কার্বন হচ্ছে 12 প্লাস 2 গুণ 2 1, 12 2 14, আর 35 গুণ ক্লোরিন। ক্লোরিন 2। 5 2 71, 14 আর 71 হচ্ছে আমার 85। 85। ঠিক আছে, এই ছকটা একটু মুখস্থ রাখতে হবে। প্রথম ছকটা যদি কেউ মুখস্থ রাখতে পারে তাহলে সেকেন্ড ছকটা এমনি হয়ে যাবে। প্রথম ছকটা যদি কেউ মুখস্থ রাখতে পারে তাহলে সেকেন্ড ছকটা এমনি হয়ে যাবে। বোঝা গেছে? এই হচ্ছে পড়া। এরপর কিন্তু এখানে শুধু গণিত করতে হবে। আজকে কিছু গণিত দিয়েছি, এরপরে রয়েছে পরের ক্লাসে যে রসায়নের যে অঙ্কগুলো আছে ওগুলো দেবো পরের ক্লাসে। ঠিক আছে, শুধু একটু বুঝে নিন কিরকম করতে হবে, বেশি কঠিন পড়ে না, সহজ সহজ পড়ে বুঝানোর পরে। ঠিক আছে, আচ্ছা প্রথমটা কি আছে দেখুন, বলেছে কত ভরে কার্বন পরমাণুতে বা কার্বন 12 পরমাণুতে 1.0 × 10⁻⁹ সংখ্যক কার্বন 12 পরমাণু
আছে। তার মানে কি আমরা কার্বন 12 পরমাণুর ভর কত দেখেছিলাম? 12 গ্রাম দেখেছিলাম তো। কার্বন 12 পরমাণুর ভর কত দেখেছিলাম? 12 গ্রাম। কার্বন পরমাণুর কত সংখ্যক পরমাণু আছে? ওই যে পরীক্ষাটার মধ্যে যেখানে প্রমাণিত হয়েছিল যে কার্বন 12 পরমাণুর মধ্যে এত সংখ্যক পরমাণু আছে, তার কত সংখ্যক? 6.023 × 1023। এত সংখ্যক কার্বন পরমাণুতে এত সংখ্যক কার্বন পরমাণুর ভর কত না 12 গ্রাম। ঠিক আছে, কার্বন 12 যে পরমাণুটা তার ভর কত না 12 গ্রাম, এটা আমরা জানি। আর ওর মধ্যে যে অণু বা কণাটা থাকে সেটা হচ্ছে 6.023 × 1023, এটাও আমি জানি। তাহলে আমাকে বের করতে হবে যে তাহলে 1.0 × 10⁻19 এই সংখ্যক কার্বন 12 পরমাণুর ভর কত, এই সংখ্যক কার্বন পরমাণুর আমার ভর কত। তাহলে আমরা জানি কি 6.023 × 10⁻23 এত সংখ্যক কার্বন 12 পরমাণুর ভর হচ্ছে 12 গ্রাম। তাহলে একটা কার্বন পরমাণুর ভর কত হবে না 12 ভাগ ওইটা, আর যেটা দেওয়া আছে তার ভর কত হবে। গণিত কি বোঝা গেছে ওখানে দেখে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তারপরটা দেখুন যে 100 গ্রাম NH3 নমুনায় কতগুলো অণু আছে। তাহলে আমরা NH3 মানে কি অ্যামোনিয়া, অ্যামোনিয়ার আণবিক ভরটা কত দেখেছিলাম বা মোলার ভরটা কত দেখেছিলাম আমরা? অ্যামোনিয়ার মোলার ভরটা কত দেখেছিলাম? এর আগের পেজে দেখুন 17 দেখেছিলাম তো। অ্যামোনিয়ার মোলার ভর কত দেখেছিলাম? 17। তাহলে 17 গ্রাম NH3 এর মধ্যে অণু কতগুলো থাকবে? অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকবে। তাহলে 17 গ্রাম NH3 তে অণু আছে কত না 6.023 × 10⁻23 এত পিস অণু আছে। তাহলে আমার 1 গ্রামে কত থাকবে? আর আমাকে কোশ্চেনে দিয়েছে 100 গ্রাম, তাহলে 100 গ্রামে কত থাকবে? স্যার বোঝা বলছি গেছে? আণবিক ভর আর মোলার ভর এক? আণবিক ভরের শুধু এককটা আলাদা, মোলার ভরের এককটা আলাদা। আণবিক ভরের একক হচ্ছে AMU অর্থাৎ অ্যাটমিক মাস ইউনিট। আণবিক ভর যেটা হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট, এই একক দিয়ে আণবিক ভর মাপা হয়। আর মোলার ভর মাপা হয় হচ্ছে গ্রাম পার মোল ইনভার্স বা গ্রাম পার মোল। ঠিক আছে, আচ্ছা দুটো দুটো সংখ্যা মান একই কিন্তু এককটা আলাদা। ঠিক আছে, তাহলে 17 গ্রামের মধ্যে এত সংখ্যক অণু আছে, 1 গ্রামের মধ্যে কত অণু আছে, আর 100 গ্রামের মধ্যে কতগুলো অণু আছে। বোঝা গেছে? বোঝা গেছে স্যার। এটা ক্যালকুলেটর ইউজ করা যাবে ইয়েতে এক্সামে? হ্যাঁ, এক্সামে ক্যালকুলেটর ইউজ করা যায়। ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথের জন্য ম্যাথমেটিক্যাল ক্যালকুলেটর ইউজ করা যায়, যেটা হচ্ছে 882 মনে হয় এফএস, 882 বা 82 এফএস এরকম একটা ক্যালকুলেটর ব্যবহার করা যায়। সায়েন্টিফিক ক্যালকুলেটর বলে পাওয়া যায় বাজারে। এইগুলো নিয়ে প্রবেশ করতে দেয় ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথ পরীক্ষায়, সায়েন্সের ক্ষেত্রে। আর কোনো পরীক্ষায় এলাও করে না। আর একমাত্র মনে হয় ভূগোলে এলাও করে, ভূগোলে অনেক গণিত করতে হয়। ভূগোল আর এদিকে হচ্ছে কমার্স, এই কোনো সাবজেক্টে হয়। ঠিক আছে, 82 ঠিক আছে। এফএস 82 এফএস বলে একটা ক্যালকুলেটর পাওয়া যায়। ওর মধ্যে সব থাকে পয়েন্ট। এমনি ক্যালকুলেটর কিন্তু অনেক কিছু থাকে না, যেরকম ম্যাথের মধ্যে যাদের ম্যাথ আছে তারা বুঝবেন লগ ফাংশন কিন্তু ওই ক্যালকুলেটরে থাকে। তারপরে হচ্ছে সমান্তর প্রগতি, গুণোত্তর প্রগতি, এনপিএস, অনেক ফাংশন থাকে ওই সায়েন্টিফিক ক্যালকুলেটরের মধ্যে, যেগুলো এমনি ক্যালকুলেটরে থাকে না, অর্থাৎ এমনি ক্যালকুলেটর এলাও করে না। ওই সায়েন্টিফিক ক্যালকুলেটর কিন্তু এলাও করে পরীক্ষার সময়। ঠিক আছে, আর এই যে গুণগুলো হচ্ছে বা এখানে যে গুণ আর ভাগগুলো হচ্ছে এগুলো কিন্তু এমনি হয়ে যায়, এগুলো এমনি করলে হয়ে যায়, এগুলোর জন্য ক্যালকুলেটর লাগে না খুব একটা। ঠিক আছে, আচ্ছা এই পয়েন্টটা দেখুন, বলেছে অক্সিজেনের মোলার ভর যদি 16 গ্রাম পার মোল হয়, অর্থাৎ গ্রাম ইনটু মোল ইনভার্স, অক্সিজেনের
একটি পরমাণু ও একটি অণুর ভর কত? কত হবে? অক্সিজেনের মোলার ভর তো 16, তাহলে অক্সিজেনের মোলার ভর কত? 16 গ্রাম পার মোল। তাহলে এই যে 16 গ্রাম পার মোলটা কত কত সংখ্যক অক্সিজেনের মধ্যে এটা আছে না 6.023 ইন্টু 10⁻23 এত সংখ্যক অক্সিজেন পরমাণুর মধ্যে বা অক্সিজেন পরমাণুর মোলার ভরটা বা ভরটা কত না আমার 16 গ্রাম। এত সংখ্যক অক্সিজেনের পরমাণুর ভর হচ্ছে 16 গ্রাম। তাহলে একটি বলেছে আমাকে, তাহলে একটি অক্সিজেনের কত হবে? একটি অক্সিজেনের ভর কত হবে? তাহলে আমি ওই সংখ্যাটাকে যদি ভাগ করে দেব, বোঝা গেছে? 16 কে ওই সংখ্যাটা দিয়ে ভাগ করে দিলে যেটা পাবো সেটা হচ্ছে একটা পরমাণুর বা একটা অক্সিজেন পরমাণুর ভর। বোঝা গেছে? তাহলে একটা অক্সিজেন পরমাণুর যদি ভর এত হয়, তাহলে অক্সিজেনের অণু মানে কি? দুটো অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত একটা অক্সিজেন অণু মানে O2। দুটো অক্সিজেন নিয়ে আমার একটা অক্সিজেনের অণু গঠিত। তার মানে কি একটা অক্সিজেন পরমাণুর ভর যদি আমার এত হয়, সেটা বেরিয়েছে ওটা যদি হয়, তাহলে দুটো অক্সিজেন পরমাণুর ভর কত হবে? ওটার সঙ্গে 2 গুণ করে যেটা পাবো সেটাই। বোঝা গেছে? হ্যাঁ, ক্লিয়ার। তাহলে অক্সিজেনের একটা অক্সিজেনের অণুর ভরও আমি পেয়ে যাবো ওখান থেকে। তারপরে যে গণিতগুলো করা আছে দেখুন, দুটো গণিত, ওটা হচ্ছে আগেরটা করেছি, অর্থাৎ ওই ছকে যখন করি ওটা করেছি। কি বলেছে? হাইড্রোজেন ক্লোরাইড অর্থাৎ HCl যেটা আছে এর মোলার ভর কত? এর মোলার ভর কত? তার মানে HCl মানে কি হাইড্রোজেনের ভর প্লাস ক্লোরিনের ভর, দুটো যোগ করে যেটা পাবো সেটাই হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইডের মোলার ভর। তার মানে কি এইটা কি এই 1 মোল হাইড্রোজেনের ভর কত? 1, আর 1 মোল ক্লোরিনের ভর হচ্ছে আমার 35.5। তাহলে 35.5 প্লাস 1, তাহলে মোট হচ্ছে কত? 36.5। অর্থাৎ হাইড্রোজেন ক্লোরাইড বা HCl এর মোলার ভর কত না 36.5 গ্রাম পার মোল। বোঝা গেছে? বোঝা গেছে। পারবেন তো গণিতগুলো এবার নিজেরা? এটা পারবো, কিন্তু ওটা মুখস্থ করে নিতে হবে। হ্যাঁ, ওই ছকটা মুখস্থ করতে হবে, কিন্তু ছকটা যখন 2-3 বার একবার দেখবেন যে একই রকম মুখস্থ হয়ে গেছে। ওই তো হাইড্রোজেনের 1, অক্সিজেনের 16, নাইট্রোজেনের 14, কার্বনের 12, এই করতে করতে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে স্যার। সোডিয়ামের 23, এই করতে করতে মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখুন যে পটাশিয়াম নাইট্রেট KNO3, পটাশিয়াম, পটাশিয়ামের 39.1, হ্যাঁ, তাহলে হচ্ছে পটাশিয়াম কত 39.1, নাইট্রোজেনের 14, অক্সিজেনের কত 16, 16, তাহলে 16 করে 3, তাহলে কত হলো 16 3 48 প্লাস 14 প্লাস 29.1 যোগ করলে 62, হবে 101.1 গ্রাম পার মোল। ঠিক আছে? হ্যাঁ, এরপর একটা সূত্র দেওয়া আছে দেখুন, যে কোন পদার্থের মোল সংখ্যা যদি আমাকে বের করতে বলে, অর্থাৎ ওর মধ্যে কত মোল বা কত সংখ্যক মোল আছে বা কত মোল সংখ্যা অণু বা পরমাণু আছে, তখন আমাকে কি করে বের করতে হবে? যদি আমাকে শুধু বস্তুটার ভর আর তার মোলার ভর দিয়ে দেয়, মোলার ভর তো আমার তো মুখস্থ আছে, কোন বস্তুর মোলার ভর তো আমার মুখস্থ আছে, আর যদি শুধু কোনো একটা বস্তুর ভর দিয়ে দেয়, আমাকে যদি তার মোল সংখ্যা বের করতে বলে, তখন কি করে বের করব? বোঝা গেছে? আমি তো জানি 1 মোল সমান এত অণু, কিন্তু কত মোল আছে সেটা বলতে পারবো না যে কত মোল আছে। বোঝা গেছে? আমাকে শুধু দিয়ে বস্তুর দিয়েছে। ভরকে ভাগ করে দিতে হবে মোলার ভর দিয়ে। হ্যাঁ, তাহলে মোল সংখ্যা বের করতে গেলে কি না বস্তুর যে ভর দেওয়া থাকবে তাকে মোলার যে ভর আমি জানি সেটা দিয়ে ভাগ করব, ভাগ করলে আমার যেটা বেরোবে সেটাই হচ্ছে আমার মোল সংখ্যা। বোঝা গেছে? ধরো এরকম একটা দিয়ে দিয়েছে যে সোনার একটা পাত আছে, সোনার একটা পাত আছে, তার ভর কত? স্যার তার আগে বলুন। কোনটা?
এই মোলার সংখ্যাটা, আচ্ছা মোল মোল সংখ্যা, সংখ্যাটা। আচ্ছা আমরা জানি যে 1 মোলের মধ্যে এত সংখ্যক অণু আছে, কিন্তু হঠাৎ করে আমাকে যদি কোনো একটা ধরো 5 গ্রাম বা 6 গ্রাম একটা কোনো একটা পদার্থ দিয়ে দিল, 5 গ্রাম বা 6 গ্রাম কোনো একটা পদার্থ দিয়ে দিও, দিয়ে বলো যে এর মধ্যে কত মোল অণু আছে, তখন আমি কি করে বের করব? বোঝা গেছে? আমাকে অণু দেওয়া থাকলে আমি মোল বের করতে পারবো, বা মোল দেওয়া থাকলে অণু বের করতে পারবো। কিন্তু আমাদের ধরো আমাদের কোনটা এত গ্রাম এইটা আছে, বা এত গ্রাম কপার, বা এত গ্রাম তামা, বা এত গ্রাম সিলভার আছে, ওর মধ্যে কত মোল অণু আছে, তখন আমি কি করে বের করবো? বোঝা গেছে? তখন কি করতে হবে না, যে ভরটা আমাকে দেবে, কোন পদার্থের যে ভরটা আমাকে দেবে, অর্থাৎ ওই বস্তুর ভর, তার সঙ্গে ওই বস্তুর যে মোলার ভর আমি মুখস্থ করে রেখেছি বা আমার জানা আছে, ওটাতে ভাগ করে দিলে আমি কি পেয়ে যাবো? মোল সংখ্যা পেয়ে যাবো। বোঝা গেছে? আচ্ছা স্যার। ধরো এরকম একটা বলেছে যে একটা সোনার পাত আছে, সোনার সংকেত কিন্তু AU, সোনার সংকেত কি না AU, সোনার সংকেত হচ্ছে AU, আর যেটা হচ্ছে রূপো AG, যেটা আমরা সিলভার বলি, ঠিক আছে? সিলভার বা রূপোর সংকেত কি AG, আর সোনার সংকেত হচ্ছে AU। আমরা কিন্তু অনেক সময় ভুলবশত বাড়িগুলো বলি কি আমাদের বাড়িতে সিলভারের গামলি আছে, বলি না আমরা? অনেকেই বলে যে আমাদের বাড়িতে সিলভারের গামলি, সিলভারের বালতি আছে, কিন্তু কথাটা ভুল। কারণ কি, সিলভার মানে রূপো, তাদের বাড়িতে কি রূপোর গামলা বা রূপোর বালতি থাকে? অ্যালুমিনিয়ামকে ওই সিলভার। হ্যাঁ, অ্যালুমিনিয়ামের বালতি বা অ্যালুমিনিয়ামের গামলা। বাদ দিন, যেটা আমি বলতে চাইছিলাম যে সোনার সংকেতটা হচ্ছে AU। কোন বলেছে যে একটা সোনার পাত আছে যার ভর কত না 12.6 গ্রাম, একটা সোনার পাতের ভর হচ্ছে 12.6 গ্রাম, এর মধ্যে কত মোল সোনা আছে, অর্থাৎ কত মোল সোনা আছে আমাকে বের করতে বলেছে। একটা সোনার পাতের ভর আমাকে দিয়ে দিয়েছে যে 12.6 গ্রাম, তাহলে এর মধ্যে কত গ্রাম বা কত গ্রাম না কত মোল আমার সোনা আছে, তাহলে আমাকে বের করতে হবে। কিন্তু সোনার তো মোলার ভর তো আমি জানি না, সোনার মোলার ভর তো আমি জানি না, কিন্তু ওই জন্য কোশ্চেনে দিয়ে দিচ্ছি, দেখুন যে সোনার মোলার ভর কত না 197 গ্রাম পার মোল, ঠিক আছে? সোনার মোলার ভর দিয়ে দিয়েছে কোশ্চেনে যে 197 গ্রাম পার মোল, তাহলে আমি জানি যে সোনার ভর যেটা, ওকে আমি মোলার ভর দিয়ে ভাগ করে দিলে যেটা পাবো সেটাই হচ্ছে তার মোল সংখ্যা। বোঝা যাচ্ছে যে 1 গ্রাম সোনার মধ্যে 197 মোল সোনা রয়েছে। হ্যাঁ, ঠিক আছে? এরকম করে আমাকে মোল সংখ্যা বের করতে হবে। ঠিক উপরেরটা একই রকম, তামা বলেছে 3.05 গ্রাম তামার মধ্যে কত মোল কপার আছে বা তামার আছে। কপার মানে কি তামা, তো 3.05 গ্রাম কপারের মধ্যে অর্থাৎ তামার মধ্যে কত মোল কপার অর্থাৎ তামা আছে বা তামার পরমাণু আছে। সেম ভাবে কপারের পারমাণবিক ভর বা মোলার ভর দিয়ে দিয়েছে কত না 63.5 গ্রাম পার মোল। বোঝা গেছে? তাহলে আমি ওই মোল সংখ্যা বের করতে গেলে ওই যে পদার্থের ভর দেওয়া আছে আর তার মোলার ভর দিয়ে আমি ভাগ করে দিলে যেটা পাবো সেটাই হচ্ছে কি আমার মোল সংখ্যা। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে আজকে কি শিখলাম যে আমাকে কোনো একটা মোল বা কত মোল পদার্থ দিয়ে দিলে তার অনুসংখ্যা বের করতে পারবো, অনুসংখ্যা দিয়ে দিলে কত মোল আছে সেটা বের করতে পারবো, কোনো তার ভর দিয়ে দিলে তার মোল সংখ্যা বের করতে পারবো, ঠিক আছে? তার কোনো পরমাণু বা কোনো একটা যৌগের মোলার ভর বের করতে পারবো। বোঝা গেছে? এই 3-4 রকমের পদ্ধতি কিন্তু শিখলাম আজকে, যে অণু বের করতে পারা, মোল সংখ্যা বের করতে পারা, কত মোল আছে সেটা বের করতে পারা, মোলার ভর বের করতে পারা, মোল সংখ্যা বের করতে পারা। ঠিক আছে? বোঝা গেছে না কারো কোনো অসুবিধা আছে? পরের দিন রসায়নের অঙ্ক থেকে যদি পারি কিছু গণিত নিয়ে আসবো। ঠিক আছে? আজকের এই পর্যন্ত, সবাই